বিগ ব্রেকিং, আরো ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা, ডুবে যেতে পারে ভয়াবহ বন্যায়। খোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল, পরীক্ষার্থীদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। অবশেষে মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আসতে পারে নতুন মুখ। ইসরায়েলিদের দেখা মাত্রই মালয়েশিয়া থেকে বের করে দেওয়া হবে বলেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। দেশের ৮ জেলার উপর দিয়ে দুপুরের মধ্যে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্র বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়। সতর্ক বার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এ অবস্থায় দেশের সংশ্লিষ্ট নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। অতি বৃষ্টির কারণে বন্যা এবং জলাবদ্ধতার তৈরি হতে পারে। বন্যা অতিরিক্ত মাত্রায় পৌঁছলে এই ৮ জেলা ডুবে যেতে পারে। ৮ জেলার মানুষের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। অন্যদিকে খোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল, পরীক্ষার্থীদের আন্দোলন নিয়ে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চলমান এইচএসসি পরীক্ষা গ্রহণ, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও প্রশ্নের মান নিয়ে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। তিনি বলেন, তারা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হয়, তাদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞানের ২টি প্রশ্ন ভুল হয়েছিল, সেজন্য শিক্ষা মন্ত্রণালয় একটি তদন্ত পরিচালনা করছে। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে। তবে ওই ২টি প্রশ্নের নম্বর যুক্ত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। যারা পরীক্ষার্থী তারা সন্তুষ্ট। এরপরেও যদি কেউ তারপরের পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকে, না করতে পারে, তাদের পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলার সময় সুযোগ দেওয়া হবে। এখানে তো সমস্যার সমাধান হয়ে গেল। তিনি আরও বলেন, একটা মন্তব্যের কারণে অনেকে দুঃখ পেয়েছেন। শিক্ষামন্ত্রী সংসদে তার বক্তৃতায় দুঃখ প্রকাশ করেছেন। যারা সরকারকে বিব্রত করতে চাচ্ছে তাদের জন্য কি বার্তা জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, এগুলো আমরা খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছি না। আমরা ২-১টি জেলায় ও ঢাকায় ২-১টি স্পটে দেখেছি, তাদের সংখ্যা বেশি না। যারা এগুলো নিয়ে কথাবার্তা বলছে হয়তো মিডিয়াতে এসেছে, এজন্য বিষয়টি গুরুত্বপূর্ণ হয়েছে। এগুলোতে আমরা মনোযোগ দিচ্ছি না। অন্যদিকে মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, শিক্ষা ও স্বাস্থ্যে আসতে পারে নতুন মুখ। ৫০ সদস্যের মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারে বড় ধরনের রদবদলের গুঞ্জন উঠেছে। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক পরিবহন ও কৃষি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আসতে পারে নতুন মুখ। একই সঙ্গে মন্ত্রিসভার আকার বাড়ানো নিয়েও আলোচনা চলছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। এর আগে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ৪৬ সদস্যের মন্ত্রিসভা গঠন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরে ধাপে ধাপে তা বেড়ে দাঁড়ায় ৬০ জনে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তারেক রহমান সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যাও সময়ের সঙ্গে ধীরে ধীরে বাড়তে পারে। প্রধানমন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এটি কোনো বিচিত্র ব্যাপার নয়, বরং অত্যন্ত স্বাভাবিক বিষয়। সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মন্ত্রিসভায় পরিবর্তন আসাটাই নিয়ম। তবে তার মানে এইটা নয় যে এটি এখনই হবে কিংবা নির্দিষ্ট কোনো সময়ই হতে হবে। এগুলো নিয়ে কথা বলার একমাত্র এখতিয়ার প্রধানমন্ত্রীর। তিনি যখন উপযুক্ত বিবেচনা করবেন তখনই কাউকে নতুন দায়িত্ব দিতে পারেন কিংবা কারো দায়িত্ব পরিবর্তন করতে পারেন। রাজনৈতিক সূত্র বলছে, সম্ভাব্য এই রদবদলে বেশ কয়েকজন অভিজ্ঞ নেতা প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীতে যুক্ত হতে পারেন। আলোচনার কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়। চলমান আলোচনায় সবচেয়ে বড় ফোকাস শিক্ষা মন্ত্রণালয় ঘিরে।
দুর্যোগকালীন পরীক্ষা গ্রহণ নিয়ে নেওয়া কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ও বক্তব্যে প্রধানমন্ত্রী বিব্রত বলে জানা গেছে। এ কারণে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে শিক্ষার দায়িত্ব দেওয়া হতে পারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদি আমিনকে। তরুণ ও উচ্চ শিক্ষিত নেতৃত্বের মাধ্যমে শিক্ষা খাতের সংস্কার আরও গতিশীল করতেই এমন চিন্তাভাবনা। স্বাস্থ্য মন্ত্রণালয়েও পরিবর্তনের ইঙ্গিত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েও রদবদলের হাওয়া লাগতে পারে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সেমিনার ও সভায় স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুলের অতি কথনে প্রধানমন্ত্রী রীতিমতো ক্ষুব্ধ। নবজাতকের মৃত্যুর ঘটনায় সম্প্রতি আদ্দিন হাসপাতালের লাইসেন্স স্থগিতের পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্দিন ফাউন্ডেশনের লোকজন লাইসেন্স বাঁচাতে কোটি টাকা নিয়ে তার পেছনে ঘুরছে। পরে ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। সংবাদ সম্মেলনে তিনি মন্ত্রীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে ওই বক্তব্যের প্রমাণ তুলে ধরার দাবি জানান। এছাড়া কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য চলাকালে তাকে মূল বিষয়ের বাইরে কথা বলতে নিষেধ করেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে তাকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়ার জোরালো গুঞ্জন রয়েছে। সেক্ষেত্রে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিতকে পূর্ণাঙ্গ মন্ত্রী করা হতে পারে। স্বাস্থ্য খাতে তার দীর্ঘ অভিজ্ঞতার বিষয়টি এক্ষেত্রে বিবেচনায় আসতে পারে। রদবদলের পর মন্ত্রিসভায় নতুন করে কয়েকজন অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান, পোড় খাওয়া রাজনীতিবিদ এবং দু একজন তরুণ মুখ দেখা যেতে পারে। কয়েকটি মন্ত্রণালয়ে প্রশাসনিক দুর্বলতা ও কাজের ধীরগতি ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। দ্রুত এটি কাটিয়ে উঠতে চায় সরকার। এর অংশ হিসেবে ৩ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এক মন্ত্রী ও ২ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আরেক মন্ত্রী বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে তাদের দপ্তর কমানোর আলোচনা চলছে। গুঞ্জন রয়েছে, ৩টি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ওই মন্ত্রীর একটি মন্ত্রণালয়ে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসকে দেওয়া হতে পারে। ৩ মন্ত্রীর দায়িত্ব কমার পাশাপাশি একজন প্রতিমন্ত্রীর দপ্তর বদলাতে পারে। নোয়াখালী অঞ্চল থেকে একজন প্রবীণ নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জোরালো সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে ৬ বারের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের নাম আলোচনায় রয়েছে। সংসদীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই নেতাকে গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হতে পারে। অন্যদিকে ইসরায়েলিদের দেখা মাত্রই মালয়েশিয়া থেকে বের করে দেওয়া হবে বলেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার মাটিতে কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি ধরা পড়লে তাকে কোনো প্রকার আপোষ ছাড়াই তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়ার যে দীর্ঘস্থায়ী ও অনমনীয় নীতি রয়েছে তা পুনর্ব্যক্ত করে তিনি এই হুঁশিয়ারি দেন। দেশটির বার্নামা সহ প্রায় সবকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি মালয়েশিয়ার জোহর রাজ্যে দ্বৈত নাগরিকত্বের নথিপত্র ব্যবহার করে কিছু ইসরায়েলি নাগরিক প্রবেশ করেছে বলে গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে আমাদের সবকটি নিরাপত্তা সংস্থা অত্যন্ত গুরুত্বের সাথে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে। আমরা কোনোভাবে এটি বরদাস্ত করব না। যদি তদন্তে এমন কোনো নাগরিকের সন্ধান পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং অবিলম্বে মালয়েশিয়া থেকে বের করে দেওয়া হবে। এই ঘটনার সূত্রপাত হয় যখন জোহর রাজ্যের ফরেস্ট সিটিতে অবস্থিত নেটওয়ার্ক স্কুল নামক একটি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়। অভিযোগ ওঠে যে প্রতিষ্ঠানটির কিছু কার্যক্রমের সাথে ইসরায়েলি নাগরিকরা জড়িত রয়েছেন। এর পরিপ্রেক্ষিতে জোহরের মুখ্যমন্ত্রী মেন্তেরি বেসার উন হাফিজ গাজী দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত তদন্তের আহ্বান জানান। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিরা সরাসরি ইসরায়েলি পাসপোর্ট ব্যবহার না করে দ্বিতীয় কোনো দেশের পাসপোর্ট বা দ্বৈত নাগরিকত্বের সুযোগ নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন বলে লিখেছে মালয়েশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম বার্নামা। দেশের প্রধান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করে বলেছেন যে পুরো বিষয়টি এখন প্রশাসনের কঠোর নজরদারিতে রয়েছে এবং মালয়েশিয়ার উচ্চ শিক্ষা মন্ত্রী ডক্টর জাম্বরি আব্দুল কাদির খুব শীঘ্রই এই তদন্তের অগ্রগতির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করবেন।